5:30 समय थाना खबर पेयिल जे आरुद पॉइंट कोस्टल पुलिस स्टेशन मध्य सूर्यनगर जीपीते उत्तर चंद्रनगर नस्करपाड़ा ग्रामे एक मा काली मूर्ति क्षतिग्रस्त হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বারস সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন্ট দেব, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন এন্ড একুশকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল, আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারীদের আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল, পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিং শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেডের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে। আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুট পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো এর ভিতরে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছিলেন। কেন ভাঙলেন বলে ভুল স্বীকার। কেন ভাঙলেন? উনি মধ্যের ব্যবস্থাতে, ট্রাঙ্কেড কন্ডিশন ছিল, মধ্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। গেট তালা দিয়েছিল, লোহার গেটে থাকলে উনি মধ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে দিয়েছিল। রাগ নেই, অনলি মধ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ট্রাঙ্কেড কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে। বাড়ি কোথায় ওনার? বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া, সূর্যনগর জিপি। একই তো পাড়া, ও পাড়ার মধ্যে কোনো পলিটিক্যাল কোনো এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করিনি। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছি। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী, তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী
আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখান, তিনি অবতারিণী। তার সম্মান রক্ষা করতে আমরা যা করাটা করছি এবং ভবিষ্যতে করব। সো আওয়ার মেইন থিং ইজ the police will always act timely to safeguard religious faith and maintain peace. So আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমাদের জনসাধারণকে, যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, বুঝাবে কান দেবেন না, পুলিশ সাথে সহযোগিতা করুন। দেখুন এলাকাটা শান্তি। টোটাল কতগুলো কেস হয়েছিল আচ্ছা? এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট, একটা রোড ব্লকেটের এন্ড একটা মা কালী মূর্তি ভাঙা। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট? রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি। পুলিশের উপর আক্রমণ হয়েছিল? হ্যাঁ, পুলিশ একজন ইনজুর্ড হয়েছে। স্যার, কোন সাহসী দুষ্কৃতী এই ধরনের কাজ? এটা আমরা দেখছি, এই অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি, ইনভেস্টিগেশন মধ্যে সবকিছু হয়ে যাবে। ওখানে কোনো সিসিটিভি ছিল ওদের? আমরা ওখানে ওই অ্যাঙ্গেলে আমরা দেখছি কোনটায় কোনো কিছু সিসিটিভি ফুটেজ আছে কিনা। সিসিটিভি ফুটেজ থাকলে আমরা ওই সিসিটিভি ফুটেজ আমরা নিয়ে নেব। একা ছিল না আর কেউ ছিল? ওটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা করছি। ঘটনা কখন ঘটেছিল এই যে মূর্তি ভাঙার ঘটনাটা? ওটা গত পরশু গভীর রাতে। স্যার, এখন আইনি পুলিশ কখন জানতে পেরেছে? এখন নর্মাল আছে, ওখানে এসএসপি এরিয়া ডমিনেশন করছেন, পুলিশ ফোর্স আছে, সবকিছু আছে। গত পরশু ঘটনাটা স্যার, এইরকম পরিবেশ তো আগে কোনোদিনই আমাদের এখানে ছিল না। এইরকম পরিবেশ আগে কোনোদিন আমাদের এখানে ছিল না। এখন ঠান্ডা আছে, নর্মাল আছে। নমস্কার, বাংলা স্ফিয়ারের শুরুতেই আপনাদের দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপারের বিবরণ, যা একটু কিঞ্চিত দীর্ঘ, কিন্তু তথ্যের খাতিরে পুরোটাই আপনাদের শোনালাম। অবশ্যই প্রসঙ্গটা খুব স্পর্শকাতর। সেটা হচ্ছে উত্তর চন্দনপুর বলে একটি গ্রামের একটি মন্দিরে স্থাপিত কালী মূর্তির শিরশ্ছেদের ঘটনা। গতকাল খবরটা আমার কাছে ছিল, তা সত্ত্বেও আমি করিনি, কেননা এই ধরনের ঘটনার পিছনে সাম্প্রদায়িক শক্তি আছে কি না সেটা যাচাই না করে কোনো কিছু বলা আমি মনে করি দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা। ফলত আমি খবরটা দেখে পড়ে এবং আমার মতো করে তথ্যানুসন্ধান করে যা জানতে পেরেছি তারই ভিত্তিতে আজকে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের শোনাই। পুলিশ সুপার কি বললেন আর কি বললেন না, কি বললেন আপনারা শুনলেন, সেটা খুব একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বলে আমার মনে হলো না। প্রথম কথা হচ্ছে, ফ্রম অল অ্যাভেলেবল সোর্সেস, আমারও 2-4 জন ওখানে চেনাশোনা আছে, তো এই ঘটনাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বের ফল। এর বাইরে এই ঘটনার আর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। কেননা ওই যে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো, এগুলো সব বিরোধী শূন্য। একতরফাভাবে পঞ্চায়েতে তৃণমূল জিতে বসে আছে। ওখানে তৃণমূলের নজর এড়িয়ে এই ধরনের কাণ্ড একমাত্র তৃণমূলীরাই করতে পারে। সুতরাং এর পিছনে কোনো হিন্দু মুসলমানের গল্প নেই। উত্তেজিত জনতা যখন ওই কালী মূর্তি ভ্যানে করে চড়িয়ে নানা দিক পরিক্রমা করে জাতীয় সড়কের উপর রেখে দিয়েছিল, তখনও কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে একটা অভিযোগও করেনি। তাদের বক্তব্য ছিল, যারা এই কাজ করেছে সেই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া হোক। এবং সেই দুষ্কৃতী হিসেবে প্রথমে ধরা পড়েছে এই যার ছবি আপনারা দেখলেন, এই নারায়ণ হালদার নামক যুবকটি। সে পুলিশকে বলেছে যে সে এত মত্ত অবস্থায় ছিল যে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে এই ধরনের একটি জঘন্যতম কাজ করে ফেলেছে। প্রশ্ন হলো, মত্ত অবস্থায় গ্রামের ধর্মভীরু হিন্দু পরিবারের একটি ছেলে
আর কিছু করলো না, কাউকে মারধর করলো না, মাতালরা অন্য যে 5টা কাজ করে পেঁচো মাতালরা, তার কোনো কিছু করলো না, একেবারে গ্রামের একটা স্থাপিত প্রতিষ্ঠিত বিগ্রহের উপরে হামলা চালালো। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি? আচ্ছা, তর্কের খাতিরে যদি মেনে নিই যে এ মত্ত অবস্থায় ছিল, হতে পারে কালী পুজোর রাতে মত্ত অবস্থায় থাকাটা তো এটা একটা প্রায় সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে বাংলায়। কিন্তু দেখুন, যাতে মাতালরা না তালে ঠিক হয়। তারা যদি জানে যে আমি এই কাজ করে একবার ধরা পড়লে প্রহারেণ ধনঞ্জয় এমন হবে যে নেশা তো দূরস্থান, আর সারা জীবনে হয়তো এক গ্রাস ভাতও গিলতে পারবো না, তখন অতি বড় মাতালও এই ধরনের কাজ করে না, যদি না সে জানে বা ভিতরে ভিতরে তাকে বলা হয় যে তুই এটা কর, কিছুই হবে না, পুলিশকে আমরা ম্যানেজ করে নেব। সকালবেলা বড়জোর পুলিশ যাবে এবং পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এটা নিয়ে কেউ কোনো সেইভাবে হট্টগোল করার সুযোগই পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এর পিছনে কারা আছে? স্পষ্টতই এর পিছনে যে গোষ্ঠীটা আছে সেটা তৃণমূল দলেরই স্থানীয় নেতাদের একটি প্রভাবশালী অংশ। তাদের লক্ষ্যকে, তাদের লক্ষ্য হচ্ছেন ওখানকার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা, কেননা কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রটি তাঁরই। ওই চত্বরে মথুরাপুর জুড়ে যে ধরনের তোলাবাজি, গুন্ডামি তৃণমূলের একটা অংশ একেবারে বেপরোয়াভাবে করতে শুরু করেছে, মন্টুরাম কিন্তু তার বিরুদ্ধে একা কুম্ভর মতো দাঁড়িয়ে আছেন। কিছুদিন আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার এই সব নেতাদের ডেকে সলা পরামর্শ করছিলেন, সেই বৈঠকে মন্টুরাম কোনো রকম ঢাকঢাক গুড়গুড় না করে তাদের দলেরই রাজ্যসভার সাংসদ বাপি হালদারের নামে যা তার মনে হয়েছে সব বলে দিয়েছে। ফলে তারপরেই বাপি হালদারকে ডেকে অভিষেক বলেও দিয়েছেন যে আপনার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠছে এগুলো তো দলের পক্ষে খুব ক্ষতিকর, আপনি সাংসদ আছেন, সাংসদের মধ্যে থাকুন, মতো থাকুন, আপনার এই সব বিধানসভা এলাকায় মাথা গলিয়ে এই ধরনের কাজ করার কি দরকার সেটা তিনি জানেন। এখন মুশকিল হয়েছে যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, মানে বিধানসভা স্তরে ওই মথুরাপুর কনস্টিটুয়েন্সির ভিতরে যে অ্যাসেম্বলি সেগমেন্টগুলো আছে, এরা সবাই বয়সে প্রবীণ। মন্টুরাম পখেরা বলুন, যোগরঞ্জন হালদার বলুন, আরও সব যারাই আছেন তারা সব 60 দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করা এবং মোটামুটি জনপ্রিয় নেতা। এখন এদের বিরুদ্ধে ইদানিং তৃণমূলের ভিতরেই যে গোষ্ঠীটা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে, তার নেতৃত্ব কে দিচ্ছেন সেটা মন্টুরাম পাখিরা নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে বলে দিয়ে এসেছেন। এবার
এর পরিপ্রেক্ষিতে সুতরাং গোষ্ঠীদ্বন্দ্বের দুই মেরুতে কোন দুই নেতার অবস্থান এটা বুঝে যাওয়ার পরে তার প্রেক্ষিতে ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা একটু ব্যাখ্যা করা দরকার। পুলিশ হেড সুপার বলছেন যে এই নারায়ণ হালদার ছেলেটির নাকি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। এটা ওই গ্লাস অর্ধেক ভর্তি বললে যতটা সত্য বলা হয়, অর্ধেক খালি বললেও একই রকম সত্যি বলা হয়, এটা অনেকটা সেই রকম। সবাই যে খুব সক্রিয়ভাবে গ্রামের লোক রাজনীতি করে তা তো নয়। এই হালদার পরিবারটি ওই তল্লাটে তৃণমূলের কট্টর সমর্থক বলে পরিচিত, কিন্তু তাদের এই নারায়ণ মূর্তিটি সেভাবে কোনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ আছে এটা কাগজে কলমে প্রমাণ করা কঠিন। কিন্তু গ্রামাঞ্চলে রাজনীতি ঠিক ওইভাবে সরল রেখায় দলীয় স্বার্থের কথা মনে রেখে তো চালিত হয় না। পঞ্চায়েত স্তরের রাজনীতি, সমিতি স্তরের রাজনীতি, জেলা স্তরের রাজনীতির চেহারা অনেক সময় ইন্টারডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ ওই চত্বরে একটা গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপের একজন সক্রিয় সদস্য হচ্ছেন এই নারায়ণ হালদার নামক যুবকটি। এখন স্থানীয় বাসিন্দারা বলছেন যে তার পরিবার অবশ্যই তৃণমূলের সমর্থক, কিন্তু এই ব্যাটাকে আমরা অনেক সময় বিজেপির ছেলেপিলেদের সঙ্গে ঘুরতে দেখেছি। আর এই যে একটা টিম, যে টিম এখানে দাপট চালানো শুরু করেছে, তাদের পিছনে আসল নাটের গুরু হচ্ছেন এই যে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমানে এক তৃণমূল মেম্বারের স্বামী। ইচ্ছে করেই আমি নাম বলছি না, আমি জানি কিন্তু তাও বলছি না। আমি দেখি পুলিশ এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, যদি না নেয় তখন আমি অবশ্যই নাম বলবো। এই তৃণমূল মেম্বারের স্বামীর ওঠা বসা ছিল ওই অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি তথা সেচ দপ্তরের এক প্রভাবশালী ঠিকাদারের সঙ্গে। তাহলে নেক্সাসটা হচ্ছে, তার চরিত্রটা কি আপনারা বুঝতে পারছেন। এই ঠিকাদারের নামও আমি ইচ্ছে করে বলছি না। ফলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে প্রায়শই এই টিমের ছেলেদের যাতায়াত ছিল। এদের দল বিরোধী কাজকর্মকে কখনোই মন্টুরাম পাখিরা সেভাবে প্রশ্রয় দেননি। ফলে এরা সকলেই বিধায়ক মন্টুরামের বিরোধী গোষ্ঠী হিসেবে ধীরে ধীরে দানা বাঁধছিল। আর এর সুযোগ নিয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার চট করে সেখানে মাথা গলাতে শুরু করে দেন। এখন এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল, তা নিয়ে এক ছটাকও কোনো ডিবেট নেই। দুই গোষ্ঠী কে কাকে বেইজ্জত করার জন্য এটা করছে সেটাও পরিষ্কার। এখন এই ঘটনাটা একটা পেঁচো মাতালের কীর্তি, না এর পিছনে একেবারে পরিকল্পিত কোনো চক্রান্ত আছে, সেটা পুলিশ বের করতে পারে কিনা, বার করতে পারলেও তাদের শাস্তি দেয় কিনা। পুলিশ চিহ্নিত করার পরেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
তাদের শাস্তি বিধানের ব্যাপারে পুলিশকে সবুজ সংকেত দেয় কিনা, এই প্রশ্নগুলি অমীমাংসিত থেকে যাচ্ছে। এবং এই প্রশ্নগুলির জবাব যদি আগামী কয়েকদিনের মধ্যে আমি না পাই, তাহলে একদম নাম করে করে কখন মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে কারা ছিলেন, নারায়ণ হালদারকে কি বলা হয়েছিল, সব কিছুই কিন্তু আমি বলে দিতে পারি। এরপর যে ওটা হচ্ছে ওই যে গ্রামে এই ঘটনা ঘটেছে, বা ওই তল্লাট কাকদ্বীপের একেবারে ওভারওয়েলমিংলি হিন্দু মেজরিটি এলাকা। ওই পার্টিকুলার গ্রামে হিন্দুদের সংখ্যা 65 থেকে 70%, মুসলিমদের সংখ্যা বাকিটা। এবং যেহেতু এই ঘটনায় ক্ষিপ্ত হিন্দু জনতা, তাদের মধ্যে একজনও কোনো মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে আঙুল তোলেননি, অতএব এর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ শুকতে যাওয়াটাই একটা মস্ত বড় অপরাধ হয়ে যাবে বলে আমি মনে করি। একটা হাইড্রা হেডেড মনস্টার যখন রাজ্য শাসন করে, তখন এই ধরনের উপদ্রব রাজ্যের প্রতিটি জায়গায় তৈরি হয়েছে। এবার যেটা কেষ্ট একেবারে এক লাইনে তার বীরভূমি উচ্চারণে পরিষ্কার বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের শত্রু বিজেপিও নয়, সিপিএমও নয়, কংগ্রেসও নয়, তৃণমূল নিজেই। এটা কেষ্ট কাকে উল্লেখ করে বলেছে সেটা আমরা জানি, কিন্তু সেটা এই প্রসঙ্গে অবান্তর। আজকেই দেখলাম ভরতপুরের তৃণমূল এমএলএ হুমায়ুন কবির, সে তো দলকে একেবারে চ্যালেঞ্জ করে বসে আছে, রোজই করে, আজকে একদম বলেছে ও খেলা দেখিয়ে দেবে, দলকে বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল, এবং কারা তৃণমূলের নেতাদের মধ্যে কারা কারা পুলিশের সঙ্গে সাঁট করে তোলাবাজি করছে, বালির প্রতি ট্রাক বালিতে 10,000 টাকা করে নজরানা বসাচ্ছে, হই হই করে টেলিভিশনে সবার সামনে বলে দিয়েছেন। এখন এটাও হচ্ছে এক ধরনের অনিবার্য পরিণতি ইন এ পার্টি যেখানকার অস্তিত্বের প্রতিটি নেতা, কর্মী, সমর্থক, এদের অস্তিত্বের একমাত্র শর্ত হলো মাল কামানোর জায়গায় আমি আছি কিনা। যারা আছেন তারা নিজেদের জায়গা ছাড়বেন না, আর যারা ওখানে যেতে চান অথচ ছাগলের তৃতীয় সন্তান হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা চান যে কোনোভাবে হোক এদেরকে বেকায়দায় ফেলে নিজেরা ওই জায়গাটা দখল করতে। এদের কারোরই মোটিভ কোনো অল্ট্রুইস্টিক নয়, এদের কারোর পিছনে কোনো আদর্শের কোনো বলাই নেই। এসেনশিয়ালি হুডলামস ফাইটিং অ্যামং দেমসেলভস ফর দ্য স্পয়েলস। পশ্চিমবঙ্গ বুঝতেই পারেন, বালি, কয়লা, গরু, এইসব জিনিস পাচার করে যদি রাজনীতি হয়, তাহলে সেই যারা অ্যাকচুয়ালি মাফিয়া অপারেশন করে, ধরুন বিহারে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, তারা এইসব শুনলে হাসবে। তারা বলবে আচ্ছা ये भी होता है बंगाल में, ये कोई धंधा करने का चीज है क्या? কিন্তু পশ্চিমবঙ্গ কি করবেন বলুন? শিল্প শ্মশানে বালি সার, কয়লা সার, সেচ দপ্তরের কন্ট্রাক্ট সার, তার থেকে যা 2 পয়সা কামানো যায় সেটাতেই যথেষ্ট। ওই আর কি, যার যেমন পেট তার তেমন খিদে। এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার তৃণমূলের যে সাংগঠনিক জেলাগুলো আছে, যেমন কাকদ্বীপ হচ্ছে সুন্দরবন সাংগঠনিক জেলার অন্তর্গত, তার ভিতরে কিন্তু একেবারে
মহাভারতের মুশিক পর্ব শুরু হয়ে গেছে। অন্য জেলাতেও হয়েছে, কিন্তু এই ঘটনাটা তদন্ত করতে গিয়ে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে কেষ্ট কথাটা মোটেই ভুল বলেনি। কিন্তু তৃণমূলের শত্রু তৃণমূলই। সুতরাং এই যে চেঁচাচ্ছে 250 পাবো, কেউ বলছে 275 পাবো, বিজেপিকে 50-এর নিচে নামিয়ে দেব, তাদেরকে আমি একটাই কথা বলবো, গৌতম বুদ্ধের পরামর্শ দেব, আত্মদীপও ভাবো, বি লাইট আন টু ইয়ার সেলফ, ফর দের ইজ নো আদার লাইট। সেসব ওরা করবে না, আমি জানি, আমার বয়ে গেছে না করলে। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা 100% তৃণমূলের চক্রান্তকারী কিছু নেতার, স্থানীয় নেতার পরিকল্পিত ষড়যন্ত্রের ফল, যে ষড়যন্ত্রটা কার্যকর করার জন্য তারা এই নারায়ণ হালদারের মতো এক পিস পেঁচো মাতালকে নির্বাচিত করেছিল। কেননা অন্যরা কেউ করতে গেলে হিন্দু মুসলমান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যাতে সেই সম্ভাবনাটা এড়ানো যায়, সেই জন্যেই এ বেটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুই গিয়ে এটা কর। সেই জন্যই এই বেটাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তুই গিয়ে এটা কর, কিচ্ছু ঝামেলা হবে না, পুলিশ আমাদের কবজায় আছে, আমরা ম্যানেজ করে নেবো সকালবেলা। ব্যাপারটা যে হঠাৎ করে এই ধরনের একটা ব্যাপক জনরোষের চেহারা নিয়ে নেবে, তারা তো ভাবতেও পারেনি। আর এখন আমি যাদের দিকে ইঙ্গিত করলাম, একটু খবর নিলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভ্রাতুষ্পুত্র 2 মিনিটে জেনে যাবেন তারা নিজেদের বাসস্থানে আছেন না বাঁচার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। এদের টার্গেটকে, যারা এই কাজটা করলো, 1 নম্বর টার্গেট হচ্ছেন ওখানকার বিধায়ক মন্টুরাম পাখিরা। দ্বিতীয় আরেকজনও আছে, সেটা হচ্ছে খুব সম্প্রতি তৃণমূলের ছাত্র নেতাদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন এতদিন, সেই দেবাশিস দাস, যাকেও ইতিমধ্যেই বাংলাদেশি হিসেবে লোকে জেনে ফেলেছে, আর রাখা যায় না বলে তাকে বদল করে ওই এলাকারই একটি ছেলে প্রীতম হালদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে ভাবুন, 1 ঢিলে 2 পাখি মারা। মন্টুরাম পাখিরাকে অপদস্থ করা, দলকে বলা যে দেখুন মন্টুরাম পাখিরার কেন্দ্রে আজ কি সব ঘটনা ঘটছে। আবার এই দেবাশিস দাসের বদলে প্রীতম বলে যে নতুন ছেলেটি এসছে, তাকেও একদম শুরুতেই এমন ধাক্কা মারো যাতে সে হাবুডুবু খেতে শুরু করে দেয়। যে কোনো দক্ষিণ 24 পরগনার আমজনতাকে জিজ্ঞেস করে দেখুন, এই দুজনকে এইভাবে অকারণে বেইজ্জত করার পিছনে স্বার্থ কার? আমার মূল প্রশ্ন, will the district police take into custody the fountainhead of this conspiracy, however powerful that person may be? এই চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকেও করলাম। বাপের বেটা হলে, সত্যিই কালী সাধক হলে, একজন তো বাড়িতে 8 পৌড়ে শাড়ি পরে ওই ভোগের থালা নিয়ে প্রতি বছর ঘুরে বেড়ান, আর এমন ভাব দেখান যেন মা কালীটি সন্তান তিনি। আরেকজন দেখলাম এবার বড় মার মন্দিরে গেছেন কালী আরাধনা করতে, বাড়িতে এক প্রস্ত যজ্ঞফজ্ঞ করলেন, তাতে হলো না। কোথায় সেই বনগা বারাসতে গেছেন মতুয়াদের
একটুখানি যাতে মাখনবাজি করা যায় তার চেষ্টা করতে। এবার আপনাদের রিয়েল টেস্ট অফ ইউর হিন্দু ভক্ত ইমেজ will be tested nowhere else but in Kakdip. মা কালীর মূর্তি শিরশ্ছেদ করার মতো জঘন্যতম কাজের পিছনে কারা আছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পরের রাউন্ডে বিপদ আরো বৃহত্তর আকার নিয়ে ফিরে আসতে পারে। সুতরাং আপনাদের বলেই দিলাম, একজন পঞ্চায়েতের এক্সিস্টিং মেম্বারের স্বামী, একজন ঠিকাদার এবং তাদের পিছনে আরো প্রভাবশালী একজন, টার্গেট মন্টুরাম পাখিরা, টার্গেট প্রীতম হালদার, ফল মা কালীর মূর্তির শিরশ্ছেদ। ফাজলামির তো কোথাও একটা সীমা থাকবে। সত্যিই তো এই দেশটা, প্রদেশটা এখনো ওই বিজেপি নেতারা যেমন বলেন পশ্চিম বাংলাদেশ হয়ে ওঠেনি। অতএব দিস ইজ নট এ টেস্ট অফ পলিটিক্যাল লিডারশিপ, দিস ইজ এ টেস্ট অফ whether you stand by Ma Kali or those conspirators. ভালো থাকবেন, নমস্কার।